মণিপুর। কি হচ্ছে সেখানে, কেনই বা হচ্ছে, এসব প্রশ্নের উত্তর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সাজিয়েছি 3টি পর্বে। আজ দেখুন প্রথম পর্ব। মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এক ক্ষুদ্র রাজ্য। 9টি পর্বতশ্রেণীর বেষ্টনে এক নয়নাভিরাম উপত্যকা ভূমি, এই নিয়ে মণিপুর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেছিলেন, মণিপুর হলো ভারতের সুইজারল্যান্ড। আবার অনেকে মণিপুরকে মণিমুক্তর দেশ, দ্য ল্যান্ড অফ জুয়েলস বলেও উল্লেখ করেছেন। ক্ষুদ্র রাজ্য মণিপুরের মোট আয়তন 22,347 বর্গ কিলোমিটার, যার মাত্র 10% সমতল ভূমি, বাকি 90% পার্বত্যাঞ্চল। রাজ্যের রাজধানী ইম্ফল অবস্থিত সমতল ভূমিতে, যেখানে বসবাস করে প্রধান জাতিসত্তা মণিপুরী বা মেইতেইরা। বাঙাল বা মণিপুরী মুসলিম জনগোষ্ঠীও মেইতেইদের পাশাপাশি সমতল ভূমিতেই বসবাস করে। আর পার্বত্যাঞ্চলে বসবাস করে প্রায় 34টি বিভিন্ন পার্বত্য জনগোষ্ঠী। উল্লেখ করা প্রয়োজন, প্রাচীনকালে এই রাজ্যের নাম মণিপুর ছিল না। মেইতেই লেইপাক, মেইত্রাবাক ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত ছিল এই দেশ। আর রাজ্যের প্রধান জনগোষ্ঠীর নাম ছিল মেইতেই। পরবর্তীতে 8শ শতাব্দীতে নানা ঐতিহাসিক কারণে এই দেশের নামকরণ করা হয় মণিপুর, এবং তদনুযায়ী দেশের প্রধান জাতিসত্তার নাম হয় মণিপুরী। মণিপুরের মোট জনসংখ্যা প্রায় 32 লক্ষ। এর মধ্যে মূল জনগোষ্ঠী মেইতেইদের সংখ্যা প্রায় 53%, নাগাদের সংখ্যা 24% এবং কুকি চিঞ্জো 16%, বাকি অন্যান্য জনগোষ্ঠী। সমতলের 10% ভূমিতে বসবাস করে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 60% অধিবাসী, আর বাকি 40% লোক বাস করে 90% ভূমিতে। ভূমি ও জনসংখ্যার এই অসম বন্টন মণিপুরের সামগ্রিক জনজীবনে নানা সময়ে নানা রকম জটিলতার সৃষ্টি করেছে। মণিপুর খুব ক্ষুদ্র এক রাজ্য হলেও নানা কারণে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত। সংস্কৃতির নানা বর্ণ বৈচিত্র্যের পাশাপাশি এর উৎকর্ষও মণিপুরকে বিশিষ্ট করেছে। মণিপুরী সংস্কৃতি, বিশেষত মণিপুরী নৃত্যের খ্যাতি ও পরিচিতি সমগ্র ভারতকে ছাপিয়ে বহির্বিশ্বেও বিস্তৃত। খেলাধুলার ক্ষেত্রেও মণিপুর এখন অনেক এগিয়ে। মণিপুরকে এখন ভারতীয় খেলার পাওয়ার হাউস বলা হয়। এজন্যই দেখি ভারতের একমাত্র স্পোর্টস ইউনিভার্সিটি ও কালচারাল ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে মণিপুরে। মণিপুরী ভাষা সাহিত্য প্রাচীনতায় এবং উৎকর্ষ গৌরবে যথেষ্ট মহীয়ান। মণিপুরী ভাষা ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে অন্যতম জাতীয় ভাষার মর্যাদা পেয়েছে। এখন ক্লাসিক্যাল ভাষার মর্যাদা লাভের প্রক্রিয়ায় আছে। মণিপুরের ভৌগোলিক অবস্থানও আন্তর্জাতিক রাজনীতির বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপুরের প্রায় 2000 বছরের নির্ভরযোগ্য ইতিহাস রয়েছে। সেই প্রাচীনকাল থেকেই মণিপুর রাজন্য শাসিত স্বাধীন রাজ্য ছিল। পার্শ্ববর্তী রাজ্যসমূহের সাথে ক্ষমতার লড়াইও ছিল প্রায় নিত্যনৈমিত্তিক। 1891 সালে ভারতবর্ষের তখনকার প্রায় একচ্ছত্র অধিপতি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে পরাজিত হয়ে মণিপুর তার স্বাধীনতা হারায়। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে পাততাড়ি গুটালে মণিপুরও তার স্বাধীনতা ফিরে পায়। 1948 সালে এক সাধারণ নির্বাচনের মাধ্যমে মণিপুরের পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রবর্তিত হয়। কিন্তু 1949 সালের অক্টোবরে এক অনিবার্য কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে মণিপুর ভারতীয় ইউনিয়নে যোগদান করে। আর তারপর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের নানা বৈষম্যমূলক আচরণের কারণে মণিপুরী জনমনে ক্ষোভের সঞ্চার হতে থাকে। শুরু হয় স্বাধীনতাকামী বিভিন্ন গোষ্ঠীর আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। কেন্দ্রীয় সরকার বিরুদ্ধবাদীদের দমনে বিশেষ কালো আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আফসফা চালু করে। এই আইনের আওতায় আর্মি ও প্যারামিলিটারি বাহিনী আন্দোলন দমনের জন্য সন্দেহভাজন যে কাউকে যে কোনো সময় গ্রেফতার, গুম বা গুলি করে হত্যা করতে পারে এবং এর বিরুদ্ধে কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া যাবে না।
ফলে মণিপুরে সংঘাত, খুন, গুম বেড়ে যেতে থাকে। অনেক নিরপরাধ প্রাণ কালো আইনের যুপকাষ্ঠে পড়ে অকালে ঝরে যেতে থাকে। এইসব অশান্তির কারণে মণিপুর ক্রমশ এক নিষিদ্ধ এলাকার মতো ভীতিকর রাজ্য হয়ে পড়ে। কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি ছাড়া বাইরের কেউ মণিপুরে প্রবেশ করতে পারে না। অবশেষে অনেক আন্দোলন, সংগ্রাম এবং সংশ্লিষ্ট সকলের প্রাণান্ত প্রয়াসের ফলে আফসফা নামের কালো আইন মণিপুর থেকে কার্যত উঠে যায়। মণিপুরে শান্তি ফিরে আসে। মণিপুরে বিদেশি পর্যটকদের আগমন বেড়ে যায় এবং মণিপুর হয়ে ওঠে এক আকর্ষণীয় পর্যটন অঞ্চল। মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির ঋদ্ধতার সংবাদে আকৃষ্ট হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও একবার মণিপুর ভ্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু মণিপুরের তৎকালীন ব্রিটিশ শাসক কবিকে সে অনুমতি দেননি। মণিপুরের প্রতি রবীন্দ্রনাথের যে এক বিশেষ টান ছিল তার প্রমাণ পাওয়া যায় মণিপুর নিয়ে তিনি যে রচনা লিখেছিলেন তা থেকে। রবীন্দ্রনাথ মণিপুর না গিয়েও মণিপুর সম্পর্কে অন্যের লেখা পড়ে বা অন্যের চোখে দেখে মণিপুরের এক মনোরম চিত্ররূপ এঁকেছিলেন মণিপুরের বর্ণনা শীর্ষক রচনায়, যা প্রকাশিত হয়েছিল মাসিক সাধনা পত্রিকার অগ্রহায়ণ 1298 সংখ্যায়, যা 1891 খ্রিস্টাব্দে। সেখানে তিনি লিখেন, স্থানটি রমণীয়, চারিদিকে পর্বত, মাঝখানে একটি উপত্যকা, বাহিরের পৃথিবীর সহিত কোনো সম্পর্ক নাই, ভূমি অত্যন্ত উর্বরা, মানুষগুলি সরল এবং উদ্যোগী, রাজকোট নাই বলিলেই হয়, রাজাকে কেবল বরাদ্দকৃত পরিশ্রম দিতে হয়। দেখিতে পাওয়া যায় মাথায় পণ্যদ্রব্য এবং কোলে অথবা পিঠে কচি ছেলে লইয়া তাহারা সেনাকাইথেল অর্থাৎ সোনার বাজারে হাট করিতে আইছে। পথ উজ্জ্বল হইয়া ওঠে। এই প্রচ্ছন্ন পর্বতপুরীতে ঐশ্বর্য আড়ম্বরের কোনো চিহ্ন দেখা যায় না, কিন্তু এখানে সরল সুখ সন্তোষের লেশমাত্র অভাব নেই। কিন্তু সেই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, শান্তি ও সুখের পীঠস্থান মণিপুর এখন অশান্ত, উত্তাল এবং অগ্নিগর্ভ। গত 3 মে হঠাৎ করে সূচিত জাতিগত দাঙ্গার ফলে সমগ্র মণিপুর জুড়ে এখন বারবাগ্নির মতো দাও দাও করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখা, আর্তপীড়িতের করুণ আর্তনাদ আর কেবলই মৃত্যুর হিমশীতল গন্ধ। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ, অন্যদিকে কেন্দ্রীয় সরকার কেমন নির্বিকার। মণিপুরের এই অস্থিরতা ও সহিংস ঘটনার প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিবেশী রাজ্যগুলোতে, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রেও। প্রায় 3 মাস সময় অতিক্রান্তির পরও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং সংশ্লিষ্ট সকলের মনে মস্তিষ্কে শঙ্কা ও উদ্বেগের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। মণিপুরে এখন এক যুদ্ধের অন্তহীন ডঙ্কা বেজে চলেছে। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ।